আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না, বললেন আসিফ নজরুল। কবরস্থানের গাছ কেটে বিক্রি আওয়ামী লীগ নেতার। ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে জামায়াতের মিছিল। 7 জেলায় বন্যার শঙ্কা। নিউ ইয়র্ক থেকে দেশে ফেরার পথে প্রধান উপদেষ্টা। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার, বললেন তারেক রহমান। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 200। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার বেলা 1টার দিকে বরিশাল নগরীর শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সারা দেশে দুর্গাপূজার আনন্দের সঙ্গে উদযাপিত হচ্ছে দাবি করে আসিফ নজরুল আরও বলেন, প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক, ধর্ম পালনে প্রত্যেকের অধিকার সমান। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর 1 মিনিটও থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক। এরই মধ্যে আইন মন্ত্রণালয় 9 থেকে 10টি সংস্কার হয়েছে। বন আইন উপেক্ষা করে কবরস্থানের 79টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ও ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলম ওই গাছ কেটে 70,000 টাকায় বিক্রি করে দেন। কবরস্থানটি বন বিভাগের নিয়ন্ত্রণাধীন জায়গায় হলেও তাদের কোনো অনুমোদন না নিয়েই গাছ কাটা হয়। সেই গাছ বিক্রি করে দেয়া হলেও কবরস্থানের ব্যবস্থাপনা কমিটির কেউ বিষয়টি জানে না। কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা রেঞ্জের মেহেরঘোনা এলাকায় ওই ঘটনা ঘটে। গত মঙ্গলবার ওই আওয়ামী লীগ নেতা লোক লাগিয়ে মেহেরঘোনা কবরস্থানের 79টি আকাশমণি গাছ কেটে ফেলেন। অভিযোগ উঠেছে, ওইসব গাছ তিনি নিজে লাগিয়েছিলেন দাবি করে বন বিভাগের অনুমতি ছাড়াই কেটে নিয়েছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, 3 দিন আগে ঘটনাটি ঘটলেও লোকজন মেহেরঘোনা বন বিট জানিয়েও কোনো প্রতিকার পায়নি। স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মী মিসবাহ উদ্দিন জানান, কবরস্থানটি বন বিভাগের জায়গার উপর প্রতিষ্ঠিত। আশপাশের সব জনবসতির মরদেহ এই কবরস্থানে দাফন করা হয়। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ আলম ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে বেশ কয়েক বছর আগে মেহেরঘোনা কবরস্থানে গাছের চারা রোপণ করেছিলেন। এই গাছগুলো তার ব্যক্তিগত মালিকানাধীন ছিল না। এ বিষয়ে জানতে বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনের মোবাইল ফোনে যোগ দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি। তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বনের হোক বা ঘরের হোক, গাছ কাটার আগে বন বিভাগের অনুমতি নিতে হয়, কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি। ইতিমধ্যেই গাছ ফেরত আনতে তাদের নোটিশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা সৈয়দ আলম জানান, গাছ কাটতে বন বিভাগের অনুমতি নিতে হয় সেই বিষয়টি তার জানা ছিল না। এ বিষয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার রাতের এক ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মকরবপুর ইউনিয়নের আমির ডাক্তার বেলাল আহমেদ ও স্থানীয় জামাত শিবিরের অনেক নেতাকর্মী। এ সময় জামায়াত নেতা ইয়াসিন আরাফাত হামজা রাসেলকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্র শিবিরের সভাপতিও দাবি করেন। তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কুমিল্লার ডিবি ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। জানা যায়, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মকরবপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা
উৎসাহ ভোগ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামাত শিবিরের কর্মী দাবি করা শুরু করেন তিনি। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচারণা শুরু করেছেন আমির হামজা। এদিকে আমির হামজাকে গ্রেপ্তার পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিত প্রাণ কর্মী দাবি করে এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী। মক্রবপুর ইউনিয়ন জামাতের আমির ডাক্তার বেলাল আহমেদ বলেন, আমির হামজা প্রকৃতপক্ষে একজন শিবির কর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছে। তিনি কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দেশের ৩ বিভাগ ও উজানে ভারতের আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে ৭ জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার কেন্দ্র থেকে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আর চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন ওই পূর্বাভাসে জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বুধবার সকাল থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজানে ভারতের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৭ জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে বিভিন্ন বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওঠেন প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধি দল। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে নির্ধারিত রয়েছে। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২শে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। পরে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ হলে রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগদানের মধ্যে দিয়ে সফর শেষ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বুধবার শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমান বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবশেষে আমি এই আনন্দময় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্মবর্ণ নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে আবারও আমার ও আমাদের দল অর্থাৎ বাংলাদেশ গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। গত ২৪ ঘন্টায় এডিস মশা বাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।